গুড মর্নিং দর্শক বন্ধু। নতুন একটা সপ্তাহ, নতুন একটা সকাল, নতুন একটা জার্নি। আজকের জার্নিটা বাজারের মধ্যে হতে চলেছে, আর কলকাতা থেকে খুব কাছে, মানে কলকাতা থেকে লোকাল ট্রেনে মাত্র 100 কিলোমিটার। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর, আর সেই জন্য এখন ঘড়িতে সময় হচ্ছে অলমোস্ট 6:30, আর চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর অলরেডি কিন্তু অনলাইনে টিকিট বুক করে নিয়েছি। টিকিটের খরচা হচ্ছে আমার পড়লো 25 টাকা, আর ট্রেন দেবে হচ্ছে ওই 2 বা 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র, গোপাল ভাঁড়ের আমরা তো গল্প শুনি যখন আমরা খাওয়া দাওয়া করি, দুপুরের লাঞ্চ বা রাত্রের ডিনার, তখন কিন্তু এখন বয়স 27 আমার হয়ে গেছে, তাও কিন্তু গোপাল ভাঁড়ের গল্প শুনতে শুনতেই খাই। ভালো ইন্টারেস্টিং লাগে স্টোরি, সেই মন্ত্রীর সাথে নোকঝোঁক কিন্তু খুবই সুন্দর লাগে। জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমরা জানি না, কিন্তু গল্প শুনতে কার না ভালো লাগে। তো সেই জায়গায় আজকে আমি কৃষ্ণনগর যেতে চলেছি। তো কোন ট্রেনে যাচ্ছি, তোমাদের কোন ট্রেনে গেলে ভালো হবে, কি কি ঘোরার জায়গা আছে, কত খরচা হলো আমার, সব কিছু নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটা। তো চলো স্টেশনের ভিতরে যাই, গিয়ে ট্রেন ধরি, তারপরে আবার কথা হচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 6:45। ট্রেন অলরেডি এসে পড়েছে শিয়ালদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। তোমায় তো বললাম 2 বা 3-এ দেবে, 3-এ অলরেডি কিন্তু ট্রেন একটা আছে বলে সেই জন্য দিল হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে আমি জার্নি করছি 31817 শিয়ালদা কৃষ্ণনগর লোকালে চেপে। এছাড়াও এই কৃষ্ণনগর ট্যুরের জন্য তোমাদের কি কি ট্রেন ভালো হবে সকালবেলা, তো চলো সেগুলো তোমরা আগে দেখে নাও। নেমে পড়লাম কৃষ্ণনগর স্টেশনের বাইরে, আর বেরিয়ে চলে এলাম। আর ওখান থেকে তোমরা কিন্তু তোমায় দেখাচ্ছি, যেমন এখানে অটো টোটোর স্ট্যান্ড রয়েছে প্রচুর। এখানে কিন্তু এরকম রিজার্ভ করে ঘোরাটা একটু চাপের, কারণ ওয়েট করলে কিন্তু খরচা বেশি। সেই জন্য আমরা একটুখানি অন্যভাবে এই ট্যুরটা করব। আমরা ব্রেক করে করে সমস্ত জায়গাগুলো ঘুরবো। তো প্রথমে যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরের হেরিটেজ, কৃষ্ণনগরের রাজবাড়ির উদ্দেশ্যে। এখান থেকে টোটোতে উঠে পড়লাম। এখন আমি চলে এসেছি কৃষ্ণনগরের মেন অ্যাট্রাকশান রাজবাড়িতে। আর এই রাজবাড়ি এবং এই যে জায়গা কৃষ্ণনগর কার নাম থেকে হয়েছে? মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম থেকে। তিনি 1710 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তার রাজত্বকাল ছিল 1728 থেকে 1783 সাল পর্যন্ত। রাজবাড়ির ভেতরে কিন্তু ঢোকা বারণ, শুধুমাত্র কোনো অকেশন ছাড়া। যেমন এখন চলছে 12 দোলের মেলা, যেটা তিনিই চালু করেছিলেন। এই মেলার সময় কিন্তু এই রাজবাড়ির ভেতরে একদিন কোনো স্পেশাল ডে আছে, সেই সময় ঢুকতে দেয়। এছাড়াও কোনো পুজো, যেমন এখানকার জগদ্ধাত্রী পুজো বুড়িমা যেটা বিখ্যাত, তার সাথে সাথে যেমন দুর্গা পুজো, সেই সময় কিন্তু রাজবাড়ির ভেতরে ঢুকতে দেয়। আমরা ঢুকতে পারলাম না, কপাল খারাপ। ঠিক আছে, নো ইস্যু, বাইরে থেকে রাজবাড়িটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাই। এপ্রিল মাসের শেষ সপ্তাহ, আর গরম তার তুঙ্গে। এখনও বৈশাখ মাস সবে পড়েছে, তাতে এই হালত, জ্যৈষ্ঠ বাকি। এবার গরমে পাগল করে দেয় মানুষকে। তো সেই গরমের মধ্যেই কৃষ্ণনগরে প্রথম সাইট সিন পয়েন্ট কৃষ্ণনগর রাজবাড়ি দেখলাম। ইউটিউব চ্যানেলে, টিভি চ্যানেলে সোনি 8, তাতে গোপাল ভাঁড়ের ভিডিও দেখি, কার্টুন দেখি। বয়স যতই বাড়ুক না কেন কার্টুন দেখা ছাড়া যায় না, সেটা যদি হয় গোপাল ভাঁড়ের কার্টুন। আর সেটা এসে চোখের সামনে থেকে সেই রাজবাড়িটা বাইরে থেকে দেখতে পেলাম, সেই ভিডিওয় দেখা চোখের সামনে দেখা কিন্তু একটা
নস্টালজিয়া কাজ করলো। যতটা পারলাম তোমাদেরকে ইতিহাস শেয়ার করলাম। এবার যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুলের কারখানা ঘূর্ণির উদ্দেশ্যে। তো চলো ওইদিকে যাওয়া যাক। চলে এসেছি কৃষ্ণনগরের আরও একটি পপুলার জায়গা ঘূর্ণিতে, যেখানে মাটির পুতুলের প্রচুর দোকান আছে। আর এসেই দেখতে পেয়ে গেছি গোপাল ভাঁড়, মহারাজা কৃষ্ণচন্দ্র, গোপাল ভাঁড়ের বউ, মহারাজার মন্ত্রী, তার একটা সুন্দর মূর্তি, অপূর্ব সুন্দর। কিন্তু এই জায়গাটা কার্টুনে দেখে এসেছি, সামনাসামনি এসে যে এত সুন্দর মানে মাটির কাজ দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে। এখন তো মাটির কাজ আস্তে আস্তে করে উঠেই যাচ্ছে, এখন সব ফাইবারের জিনিস চলে আসছে, ওতেই যাতে বেশি টেকসই হয়। কিন্তু মাটির জায়গাতে সেই ভেজা মাটির গন্ধ, মাটির ঠাকুর, মাটির বিভিন্ন মূর্তি, তার কিন্তু আলাদা নস্টালজিয়া আছে। তো চলো এই ঘূর্ণিতে কিছু দোকান আমি ঘুরে দেখি, কিছু বাড়ির জন্য নিয়ে যাব। তোমরাও চাইলে কিন্তু এখান থেকে কিছু জিনিস কিনে বাড়ির জন্য নিয়ে যেতে পারো। আমি তোমাদের সাজেস্ট করবো যে গোপাল ভাঁড়ের একটা মূর্তি তার বউয়ের সঙ্গে কিনে কিন্তু বাড়ির জন্য অবশ্যই নিয়ে যাও স্মৃতি হিসাবে। তো চলো এখানে কিছু দোকান ঘুরে দেখা যাক। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো এই ঘূর্ণি। মাটির পুতুল তৈরির জন্য বিখ্যাত এই জায়গাটি 18 শতকের শেষের দিকে শুরু হয়েছিল। 1728 থেকে 1782 সালে যখন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় রাজত্ব করেছিলেন, তখন তিনি এই শিল্পকে অনেক উৎসাহিত করেছিলেন। কিছু ব্যাখ্যা অনুসারে এই ঘূর্ণির নামটির বাংলা অর্থ হলো পালা, বা কেউ কেউ বলে মাটির পুতুলের আকৃতি বা কুমোরের চাকার বৃত্তাকার গতির সাথে এর সম্পর্ক হতে পারে। এটা রাধেশ্যাম মডেল হাউস, পুতুলপট্টি, ঘূর্ণি পুতুলপট্টি। এখানে মালিকের নাম হচ্ছে নিমাইচন্দ্র পাল। উনি আজকে 65 সাল থেকে এই শিল্পে জড়িত। এখন ধরুন 65 সালে যখন যে ব্যবসা ছিল বা যে শিল্পটা ছিল, সে শিল্প এখন লুপ্ত হয়ে যাচ্ছে। আর বড় বড় যেগুলো শিল্পী ছিলেন তারাও চলে গিয়েছেন, তাদের আর মানে পৃথিবী থেকে চলে গিয়েছেন, যার জন্য এই এখন আর সেই নতুন করে শিল্পীরা হচ্ছে না এখানে, বা কেউ কাজও করছে না, তাদের সেই পয়সাটা পাচ্ছে না লেবাররা। উত্তরপ্রদেশ, ব্যাঙ্গালোর, আমেরিকা সব জায়গায় গিয়ে এই শিল্প বাঁচাচ্ছে, এবং এখান থেকে অনেক শিল্পী গিয়ে সেখানে কাজ করছে। যে আমার মালিক নিমাইচন্দ্র পাল, উনি আপনার যখন এই শিল্প অল্প যখন ছিল এখানে প্রথম, তখন ওনারা সকাল 5টার সময় দোকান খুলতেন, আর রাত্রে 12টার সময় দোকান বন্ধ হতো। আর এত ট্যুরিস্ট বা অন্যান্য মানুষ আসতো, তাদের কল্পনা করা যায় না যে তারা কীভাবে কষ্ট করে এই শিল্প বাঁচিয়ে রেখেছিল। কিন্তু এখন আর সেই শিল্পর প্রতি কেউ করে না, সরকার থেকেও না। সরকার এই শিল্পের জন্য যে একটা অনুদান বা কিছু, তাও করে না। দেখো গোপাল ভাঁড় আর তার স্ত্রীর একটা ছোট্ট মূর্তি আমি বাড়ির জন্য নিয়ে যাচ্ছি স্মৃতি হিসাবে। এটার দাম কিন্তু 200 টাকা পেয়ার, মানে দুজন স্বামী স্ত্রী মিলিয়ে 200 টাকা। ঘড়িতে এখন সময় হচ্ছে 11:30। ঘূর্ণি পুতুলপট্টিতেই আমি এখন রয়েছি। ওখান থেকে তোমায় তো দেখালাম গোপাল ভাঁড় আর তার বউয়ের একটা ছোট্ট মূর্তি নিলাম। এছাড়াও কিন্তু 4 বন্ধুর জন্য 4টে ঠাকুরের মূর্তি নিলাম, কারণ তারা বিভিন্ন রকম ঠাকুর মানে বা তারা বিভিন্ন রকম ঠাকুরের ভক্ত, সেরকমই দেখে নিলাম। আর তার সঙ্গে নিলাম হচ্ছে আখের রস, এর দাম হচ্ছে 20 টাকা। পুদিনা, আদা, লেবুর হেভি টেস্ট। মানে এই গরমে কিন্তু একটা রিফ্রেশিং ড্রিঙ্ক, মানে কোল্ড ড্রিঙ্কসের থেকে কিন্তু এটা ফার বেটার। শরীরেরও কোনো ক্ষতি করবে না, একদম হেলদি। হ্যাঁ, চিনিটা একটু বেশি, সুগার পেশেন্টরা হয়তো আখের রস খেতে পারবে না, কিন্তু হেলদি, মানে কোল্ড ড্রিঙ্কসের থেকে অনেক ভালো। তো এটা খাই, এরপরে যাব হচ্ছে কৃষ্ণনগর চার্চের উদ্দেশ্যে। তো ওখানে গিয়েও কথা হচ্ছে। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ইতিহাস খুবই পুরনো।
বিশেষ করে বুড়িমা নামে পরিচিত চাষপাড়া সার্বজনীন এই পুজোর ইতিহাস কিন্তু অলমোস্ট 250 বছরের পুরনো। কৃষ্ণনগর চার্চ যাওয়ার আগেই যে দাদার সাথে ঘুরছি, সেই দাদা দেখালো হচ্ছে এই কৃষ্ণনগরে বুড়িমা খুব বিখ্যাত, মানে হচ্ছে জগদ্ধাত্রী পুজো এখানে হয়, মায়ের নাম হচ্ছে বুড়িমা। সেই জায়গাটা দেখছি সুন্দর একটা জায়গা, কিন্তু বেদি মতো করা আছে, যেখানে মায়ের প্রত্যেক বছর পুজো হয়, অপূর্ব লাগে। এতদিন সোশ্যাল মিডিয়াতে দেখতাম, এখন সামনাসামনি এসে সেই জায়গাটা দেখতে পেলাম, খুবই সুন্দর লাগছে। এবছর চেষ্টা করব যাতে জগদ্ধাত্রী পুজোর সময় এখানে এসে মায়ের সাক্ষাৎ যেন দর্শন পাই, দেখা যাক। তো চলো, এই জায়গাটা তোমাদের দেখালাম, এবার যাওয়া যাক চার্চের উদ্দেশ্যে। এবার আমি চলে এসেছি কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা আর সরপুরিয়ার দোকান অধরের দোকানে। এখানে দুটো দোকান আছে, যেটা তোমাদের এখন আমি দেখাচ্ছি ছোট্ট একটা দোকান, এটা কিন্তু সব থেকে পুরনো আর এটাই বেশি বিখ্যাত। আর একটা নতুন দোকান আছে, সেটা নতুন স্টার্ট হয়েছে, ওটা অন্য নাম, ওটা মনে হয় অধর অ্যান্ড সন সামথিং কিছু নাম আছে, বাট আমি এসেছি একদম পুরনো দোকানটায়। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কী কী আছে এখানে। সরভাজা সরপুরিয়ায় পাওয়া যায়, দামটাও তোমাদের কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি দেখো ওজন হিসাবে, এটা হচ্ছে সর ভাজা আর এটা হচ্ছে সর পুরিয়া। আমাদের কলকাতায় সর ভাজা কিন্তু পুরো কালচে ধরনের হয়, এবার এটা পুরো সাদা, খেয়ে দেখি। অপূর্ব, মানে এরকম মিষ্টি রোজ একটা করে পেলে কি দরকার নেই। ওই সর ভাজা যদি 20 হয় 100-এ, এ হচ্ছে 100-120, মানে এতটাই সুন্দর টেস্ট। তোমরাই দেখো, ভেতরে ভাজার লেয়ার, তার মধ্যে পুরো ক্ষীর, আর ওটা পুরো রসে চোবানো ভাজা, মানে অতিরিক্ত ভাজা, অপূর্ব। এবার সরপুরিয়াটা খেয়ে দেখি, এটাও অপূর্ব খেতে। ভেতরে এলাচ আছে, তার একটা ফ্লেভার আসছে, তার সঙ্গে বাদামও আছে, মানে আমন্ড ফামন্ড আছে, চিনি কিন্তু হিউজ বেশি নেই, অপূর্ব খেতে। তো তোমাদের তো আমি দেখালাম, তোমরা কিন্তু এই অধরে, পুরনো অধরের মিষ্টির দোকান থেকে মিষ্টি ট্রাই করতেও পারো, বাড়ির জন্য নিয়ে যেতে পারো। আর একটা কথা, এখানে কিন্তু অনলাইন পেমেন্ট হয় না, এখানে কিন্তু ক্যাশে পেমেন্ট হয়, এটা কিন্তু মাথায় রাখবে। ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে বেলা 12টা। চলে এসেছি কৃষ্ণনগর চার্চে, কিন্তু চার্চের দরজা হয়ে গেছে বন্ধ। আবার বিকেলবেলা 4টের পরে চার্চের দরজা খোলে, তো ব্যাড লাক, ভেতরে যেতে পারলাম না। ভেতরে কেমন সৌন্দর্য তোমার সেটা দেখাতে পারলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি। তাও তোমাদের চেষ্টা করছি বাইরে থেকে এই চার্চটা ভালো করে ঘুরিয়ে দেখানোর, আর যদি কিছু ইতিহাস থাকে সেটা তোমাদের কাছে তুলে ধরার। 1886 সালে 1 সেপ্টেম্বর এই গির্জাটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1887 সালে এই গির্জাটি তার আনুষ্ঠানিকভাবে নাম পায়। 1897 সালে এক ভূমিকম্পের ফলে এই গির্জাটি ধ্বংস হয়ে গেছিল, কিন্তু 2 বছরের মধ্যে নতুন করে এই গির্জাটি আবার তৈরি করা হয়। 1899 সালে 19শে মার্চ এটিকে আবার খোলা হয়। আর এখন যে তোমরা নতুন গির্জাটি দেখতে পাচ্ছ, এটি 2009 সালে নির্মাণ করা হয়। সমস্ত সাইট সিন কমপ্লিট করলাম, ভালো করে মিষ্টি খেলাম, হেভি কিন্তু লাগলো এই কৃষ্ণনগর এই ছোট্ট টাইমের মধ্যে ঘুরতে। একটা জিনিস মাথায় তোমরা নিয়ে রাখো, সেটা হচ্ছে মোটামুটি কৃষ্ণনগর যদি তোমরা ঘুরতে আসো, সকালবেলা যে ট্রেনে এলাম 6:55, সেই ট্রেনে তোমরা আসো, এসে সমস্ত সাইট সিন ভালো করে ঘোরো, তারপরে আবার 2:05 না 2:15 সময় একটা ট্রেন আছে, ওই ট্রেনে করে আবার রওনা দিতে কলকাতার উদ্দেশ্যে, যেটা আমরা করব। এরকমভাবে কিন্তু তোমরা একটা ছোট্টভাবে ট্যুরটা কিন্তু করতে পারো। আর আমি যার সাথে সাইট সিন করলাম তার ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে আর ডিসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা কিন্তু তার সাথে অবশ্যই ঘুরতে পারো। খুব ভালো করে আমাদের ঘুরিয়েছে। আর এই সাইট সিনে আমাদের খরচা বললে হচ্ছে 250 টাকা। আমরা পুরো টোটাল রিজার্ভ করেছিলাম। এখন ঘড়িতে অলমোস্ট 12:30 বাজে, কারণ ট্রেন আসতে দেরি আছে। তো এখন করবো একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। ঘড়িতে সময় এখন 1:45, ট্রেন আসবে আমাদের 2:15-তে 31828 কৃষ্ণনগর শিয়ালদা গ্যালোপিন লোকাল, ওই ট্রেনে করেই ফিরবো হচ্ছে
কলকাতা। তার আগে খাওয়া দাওয়া করতে হবে, বহুত খিদে পেয়েছে। দেখো ভাত, তরকারি, আলু ভাজা, পাঁপড় ভাজা, লেবু, ডাল আর কাতলা মাছ। এর দাম হচ্ছে 110 টাকা। আর যে হোটেলটা তার নাম হচ্ছে গণেশ হোটেল, যা একদম স্টেশনের খুব কাছে। ও খিদে পাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট করি, কারণ তাড়াতাড়ি করতে হবে, আধ ঘন্টার মধ্যে ট্রেন আছে। তো ঝটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্টেশনেই কথা হচ্ছে আবার। A few moments later. ঘড়িতে সময় এখন 2:05 আর চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। অলরেডি আমাদের ট্রেন এসে গেছে। ওই ট্রেনে করে উঠে রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। যতক্ষণে কলকাতা পৌঁছাই, তোমরা এই ট্যুরে কেমন আমার কি খরচা হলো সেটা দেখে নাও। কৃষ্ণনগর ভ্রমণ আমরা করেছিলাম দুজনে। আমাদের যেমন খরচা হয়েছিল সেই খরচাটাই তোমাদেরকে আমি দিচ্ছি। লোকাল ট্রেনে আমাদের আপ ডাউন মিলিয়ে টোটাল খরচা হয়েছিল 100 টাকা, 25 টাকা পার পার্সন হিসাবে। সাইট সিন করেছিলাম আমরা টোটোতে, আমাদের টোটাল খরচা পড়েছিল 250 টাকা। খাওয়া দাওয়াতে আমাদের টোটাল খরচা পড়েছিল 350 টাকা। তাহলে আমাদের টোটাল খরচা হচ্ছে 700 টাকা, 350 টাকা পার পার্সন। আর যদি তোমরা সোলো এই ট্যুরটা করতে চাও তাহলে তোমাদের টোটাল খরচা হতে পারে 475 টাকা। তোমাদের সাথে তো ভিডিও কস্টিং শেয়ার করলাম, আর কীভাবে তোমরা এই ট্যুরটা করবে সেটা তো তোমাদের জানালাম। আর আজকের এই ছোট্ট ট্যুরটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে ভিডিওটা। তো তোমার সাথে দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা ট্রাভেল ভিডিও নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে, টাটা।